ওয়েলকাম এভরিওয়ান। আজকের ক্লাসের টাইটেল দেখে বুঝতে পারছো আজকে আমরা পড়তে যাচ্ছি তোমাদের ফিজিক্সের চ্যাপ্টার 10, স্থির বিদ্যুৎ, বা ইংলিশে এটাকে স্ট্যাটিক ইলেকট্রিসিটিও বলে অথবা ইলেকট্রোস্ট্যাটিক্সও বলে। নামটা থেকেই বুঝতে পারছো যে স্থির বিদ্যুৎ নামটা কেন দেওয়া হয়েছে বলো তো। চলবিদ্যুৎ বা চলতড়িতে আমরা কি করি, আধানগুলো সেখানে একটা নির্দিষ্ট ভেলোসিটিতে অতি দ্রুত মাত্রায় চলাচল করে। কোথায় সেটা? আধান বা ইলেকট্রন চলাচল কোথায়? সেটা হচ্ছে চলতড়িতে। এবং স্থির তড়িতে যেটা হয়, সেখানে আমরা কাজ করি আধানকে স্থির রেখে কিংবা অতি অল্প বেগে সামান্য চলাচল করিয়ে। সামান্য চলাচল করিয়ে বিষয়টার সাথে হয়তো তোমরা পরিচিত না, সামনে আমি দেখাবো। অতি অল্প গতি। ওকে, আশা করি বুঝতে পারছো সবাই। তো সবার আগে এখান থেকে দুটো জিনিস আমাদের জানতে হয়, সেটা হচ্ছে কি কি বলতো? ইলেকট্রন, প্রোটন এবং ফাইনালি নিউট্রন। এটা হবে কিনা আমার এই মুহূর্তে মনে আসতেছে না, যাই হোক। ইলেকট্রনের যে চার্জটা কত বলতো? -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। প্রোটনের ক্ষেত্রে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। অর্থাৎ চার্জ দুটো সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। এবং ফাইনালি নিউটনের চার্জ কত? 0। এটাকে আমরা বলি হচ্ছে নিস্তড়িত বা চার্জ নিরপেক্ষ। নিস্তড়িত। ওকে, ইলেকট্রনের মাসটা আমাদের জানতে হবে। এটা হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻31 ইউনিট, অবভিয়াসলি মনে রাখতে হবে কেজি। এটার হচ্ছে 1.673 ইন্টু 10⁻⁻27 কেজি। আর এটা হচ্ছে 1.675 ইন্টু 10⁻⁻27 কেজি। আচ্ছা, ইতস্তত হওয়ার কিছু নেই, এটা জুমেরই একটা ফিচার যে জয়েন করার সময় শুরুতে একটু সময় ভিডিওটা ওরা অটোমেটিক অন করে রেখে। তো তোমরা মানে ক্লাস করবা এরকম একটা ইন্টেনশন নিয়ে আসলে ফোনটা নিয়ে বসবা, তারপরে ভিডিও তোমাদের সুবিধা মতো অফ করে দিও, নো প্রবলেম, এগুলো ম্যাটার না। আচ্ছা, ঠিক আছে। আর আমার পরিচয় আলাদা করে দেওয়া দরকার আছে কি? দরকার নেই ক্লাস। তুমি আমাকে আগে দেখছোই, আমি পুরান টপিক, নতুন কেউ না। তো এখানে চলে আসে যে আধান বা চার্জ কি। এখন কেউ কি বলতে পারো যে আধান বা চার্জ কি? বলতে পারো? পরমাণুর এক ধরনের বৈশিষ্ট্যকে আধান বা চার্জ বলা হয়। ইয়েস। এটা হচ্ছে একটা বস্তুর একটা ক্যারেক্টারিস্টিক্স।
বা ধর্ম বা বৈশিষ্ট্য যা নির্ধারণ করে অপর একটা বস্তুর সংস্পর্শে আসলে সেটা ইলেকট্রন গ্রহণ করবে নাকি বর্জন করবে। কি নির্ধারণ করে? অন্য একটা বস্তুর সংস্পর্শে আসলে ইলেকট্রন গ্রহণ করবে নাকি বর্জন করবে। ইলেকট্রন গ্রহণ করবে নাকি বর্জন করবে। বর্জন করবে। বর্জন করবে, তা নির্ধারণ করে। মানে কথা হচ্ছে যে কোনো বস্তু তো আসলে তড়িৎ নিরপেক্ষ, সেখানে চার্জ কিভাবে আসে? তড়িৎ নিরপেক্ষ কেন? আমরা এখানে একটা অ্যাটমের মডেল দেখতে পাচ্ছি, যেখানে কেন্দ্রে যেটা থাকে তাকে আমরা কি বলি? নিউক্লিয়াস। বাইরে যে আমরা সার্কুলার পাথগুলো দেখতে পাচ্ছি তাকে আমরা বলি শেল বা অরবিট, এবং সেই অরবিটে থাকে হচ্ছে ইলেকট্রন। প্রোটন এবং নিউট্রন মিলে তৈরি হয় নিউক্লিয়াস। প্রোটন পজিটিভ চার্জ বিশিষ্ট, ইলেকট্রন নেগেটিভ চার্জ বিশিষ্ট, এবং নিউট্রন হচ্ছে চার্জ বিহীন। তাহলে দেখো কেন্দ্রে কিন্তু পজিটিভ চার্জ গুলো একে অপরকে আঁকড়ে ধরে আছে, বাট এটা কি আসলে পসিবল স্বাভাবিকভাবে? তোমাদেরকে একটু পরেই আমি বলবো যে সমধর্মী চার্জগুলো পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী চার্জগুলো আকর্ষণ করে। তাহলে এখানে কি এমন ঘটনা বা শক্তি আছে যা এই বিপরীতধর্মী আধানগুলোকেও একত্র করে রাখতে পারতেছে? তোমরা সবল। হ্যাঁ, পড়ে আসছো তোমরা। সেটা হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। ওকে, এটার মাধ্যমে তাদের মধ্যে যে বিকর্ষণ বলটা সেটা নালিফাই হয়ে যাচ্ছে, এবং এই সবল নিউক্লিয় বলটা তাদেরকে আঁকড়ে ধরে আছে, বাইরে থেকে পুশ করতেছে যে না, তোমাদেরকে সরে যাওয়া যাবে না। ঠিক আছে, ওকে। তাহলে বুঝতেই পারতেছি সবল নিউক্লিয় বলটা কি ধরনের ফোর্স বলো তো? অ্যাট্রাকশন ফোর্স। এবার ঘটনা হচ্ছে আমরা আসলে যেটা বলতে নিলাম সেটা হচ্ছে চার্জ আসতেছে কিভাবে। পরমাণুতে তো প্রোটনের সংখ্যা যা, ইলেকট্রনের সংখ্যাও তা। নাম্বার অফ ইলেকট্রন ইকুয়াল টু হয় নাম্বার অফ প্রোটন। তার মানে যতগুলো সংখ্যক নেগেটিভ চার্জ আছে ততগুলো সংখ্যক পজিটিভ চার্জ আছে। এখানে কি ঘটে, আমরা যদি হালকা একটু ঘর্ষণ সৃষ্টি করি তাহলেই ইলেকট্রনগুলো বেরিয়ে যায়। কারণ কারণ কি? ইলেকট্রন নিউক্লিয়াস আসক্তি। অতি ক্ষুদ্র, এবং তার তুলনায় ইলেকট্রনগুলো অনেক বড় জায়গা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাই তারা অতি সহজেই আরেকজনের প্রতি টান অনুভব করে বের হয়ে যেতে পারে। ওকে, তো যখন বের হয়ে যায়, এখন এটা বের হয়ে যাওয়ার একটা পদ্ধতি ঘর্ষণ, একটা পদ্ধতি হচ্ছে আয়নীকরণ। আয়নীকরণ চিনি তো? গ্যাসীয় অবস্থায় এক মোল বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু হতে এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয়, সরি, যে পরিমাণ শক্তি নির্গত হয় না প্রয়োজন হয়, শক্তি কি হয় বলো? প্রয়োজন হয়। প্রয়োজন হয় নাকি নির্গত হয় কিভাবে বুঝবো? খেয়াল করো, এ যখন এই শেলে আছে, এ একটা নির্দিষ্ট শক্তি আছে, তাই না? এইবার তাকে আমি এখান থেকে মুক্ত করতে চাচ্ছি, সে বাধা অবস্থায় আছে, তাকে আমরা মুক্ত করতে চাই, মুক্ত।
তাহলে মনে করো সে জেলের কয়েদি, জেলের কয়েদিকে মুক্ত করতে চাইলে কি করতে হবে? শক্তি প্রয়োজন হবে না? তো অতএব আয়নীকরণ যে শক্তিটা হয় সেটা হচ্ছে গৃহীত শক্তি, অর্থাৎ বাইরে থেকে দিতে হয়। কে গ্রহণ করবে? গ্রহণ করবে হচ্ছে পরমাণুটা, এবং দিবে হচ্ছে প্রকৃতি। প্রকৃতি বলতে কি? তার সারাউন্ডিংস এর মানুষ টানুষ এরা দিবে। দুটা পদ্ধতি গেল। আরেকটা আছে আহিতকরণ। এই আহিতটাই হচ্ছে ঘর্ষণের অন্যতম রূপ। আর একটা নতুন যেটা আছে সেটা হচ্ছে আবেশ, তড়িৎ আবেশ বলে চেনো তোমরা, আবেশ। এগুলো দিয়ে ইলেকট্রন গ্রহণ বা বর্জন করিয়ে চার্জ একটার মধ্যে এনে দেওয়া যায়। বুঝতে পারছি? কোনো প্রবলেম আছে? ওকে। এখন আধান নির্ণয়ের সূত্র। আধান নির্ণয় বলতে কি বোঝাচ্ছে? আমরা এখানে একটা জিনিস পড়ি, টার্ম পড়ি, সেটা হচ্ছে কোয়ান্টাইজেশন কোয়ান্টাইজেশন অফ চার্জ। এটার মানে কি? চার্জ সর্বদাই ইলেকট্রনের যে চার্জ তার পূর্ণ সংখ্যক গুণিতক হবে। অর্থাৎ ইলেকট্রনের যে চার্জটা 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, তুমি অ্যাভয়েড করো সিম্বলটা, সাইনটা অ্যাভয়েড করো, কারণ আমরা প্রোটনের চার্জকেও ই আকারেই প্রকাশ করি। সাইনটা অ্যাভয়েড করো, প্লাস না মাইনাস, জাস্ট মানটা, ভ্যালুটা দেখো। তো কোনো জিনিসে যতগুলো সংখ্যক প্রোটন বা ইলেকট্রনই থাক না কেন, সেটা অবশ্যই ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যক গুণিত হইতে হবে। অর্থাৎ কেন এটা আসে? কারণ একটা বস্তুর মধ্যে 10টা ইলেকট্রন থাকতে পারে, তাই তো পারে নাকি? 12.5টা ইলেকট্রন কোথাও দেখছো যে এই বস্তুর মধ্যে 12.5টা ইলেকট্রন আছে? অথবা 7.3টা ইলেকট্রন আছে? পসিবল কি যে একটা ইলেকট্রন তাকে 10 ভাগের 3 ভাগ কইরা তুমি কাইটা রেখে দিছো, বাকি পার্টগুলা আলাদা? পসিবল এটা? না। ইলেকট্রনের অস্তিত্বই থাকবে না কেটে ফেললে। তার মানে চার্জ যেহেতু নির্ধারণ করে ইলেকট্রন, তাই ইলেকট্রনের সংখ্যার পূর্ণ সাংখ্যিক গুণিতক হবে ওই একটা বস্তুর মধ্যে কি পরিমাণ চার্জ আছে সেটা। এই জন্য আমরা এটাকে লিখি যে টোটাল চার্জের পরিমাণ ইকুয়াল টু n টাইমস অফ ইলেকট্রনস চার্জ। ওকে। একটি পরিবাহী বাক্সে, আধানবাহী বাক্সে এত ইলেকট্রন প্রবাহিত হলে বাক্সটির আধান কত? আধান কিউ ইকুয়াল টু কত বলো? এন ই। এন মানে 1.1 ইন্টু 10⁻21। এরপরে চার্জ কত? 1.6 ইন্টু 10⁻⁻19। ক্যালকুলেট করলে একটা উত্তর চলে আসবে। ঠিক আছে? বুঝতে পারছি তো? কত আসবে বলতে পারবা এটা? ইয়েস। 1.76 ইন্টু 10⁻, কত হয়? 10⁻, ক্যালকুলেশনটা করতেই পারো, পারবা না? এর ক্যালকুলেশন কেমনে করে রে? বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দিব, শেষ। হচ্ছে 176 কুলম। এটা কি বুঝতে পারছো যে 1.76 কেন লিখছি? দেখো আমাদের আলটিমেটলি কি করতে হয়েছে, 1.1 ইন্টু 1.6, তাই না? তার মানে 11 ইন্টু 16 করতেছো তুমি, ধরে নাও জাস্ট অ্যাপ্রক্সিমেটলি। তাহলে তুমি এটা করো, 16 × 10 কত হয়? 160। আর আরেকটা 16 বাকি থাকে, তাই না? 11টার মধ্যে তুমি 10টা 16 নিছো, আরেকটা 16 বাকি না? এই যে 176। এবার কি আসলে পয়েন্ট আকারে ছিল না? তাহলে পয়েন্ট গুলো দিয়ে দাও, পয়েন্ট গুলো দিলে 1.76 আসবে। বুঝতে পারছি? ইয়েস স্যার। জি। আর
দরকার নাই বোকা, ভাইয়া বললেই হবে। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে হ্যান্ড ক্যালকুলেশনে পারদর্শী এখন থেকে হওয়া উচিত, কারণ বর্তমানে কোশ্চেন বড়ই আনপ্রেডিক্টেবল হয়ে যাচ্ছে। সেটা তুমি কলেজ অ্যাডমিশন বলবো, ভার্সিটি অ্যাডমিশন। গতকালকেও হয়তো তোমাদের যারা পরিচিত বড় ভাইটাই আছে তাদের কাছে হয়তো শুনেছো যে জিএসটির কোশ্চেনে ক্যালকুলেটিভ প্রবলেম দিয়ে দিছে, অনেকে করতে পারে নাই ক্যালকুলেশন, নানা ধরনের ঝামেলা। তা আগে থেকে অভ্যস্ত থাকলে খুব বেশি প্রবলেম হয় না। গত ক্লাসেও আমি এরকম বেশ কয়েকটাই দেখাইছি যে কিভাবে অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু বের করা যায়। আজকেও তো ওই রকম প্রবলেম গুলোই সেট করা আছে। ওকে, এখন ঘর্ষণের মাধ্যমে স্থির বিদ্যুৎ তৈরি, এই বিষয়টার সাথে কি আমরা আগে থেকে পরিচিত? ইয়েস স্যার। ওই ইয়েস ভাই। ঘর্ষণের মাধ্যমে কিভাবে তৈরি করা যায়? আমরা একটা যদি সিল্কের কাপড় নিই, সিল্কের কাপড় দিয়ে একটা কাঁচকে ঘষতে শুরু করি, তাহলে কি হবে? ঘর্ষণের ফলে যেগুলো বাইরের ইলেকট্রন আছে প্রত্যেকেরই, সিল্কেরও, সিল্ক কি দিয়ে তৈরি বোকা, এগুলো পরমাণু দিয়ে তৈরি না, তার মধ্যেও বাইরে শেলে ইলেকট্রন থাকবে না? থাকবে তো। তারপর কাঁচ, কাঁচেরও তো আছে। এখন এদেরকে ঘষা শুরু করলে কি হবে? এই দুই জায়গা থেকেই ইলেকট্রন গুলো মুক্ত হয়ে আসবে একজন আরেকজনের ঘষাতে, এরকম করে। এই ইলেকট্রন গুলো কার, আর কোনো বোঝার উপায় নাই, দুইজনের কাছ থেকে আসছে। এখন কি হবে? এখন দেখতে হবে সিল্ক এবং কাচের মধ্যে কে বেশি তড়িৎ পরিবাহী, সরি, কে বেশি ইলেকট্রন, ইলেকট্রনের প্রতি আসক্তি কার বেশি? ইলেকট্রনের প্রতি আসক্তি কার বেশি? কাচ এবং সিল্কের মধ্যে সিল্ক বেশি ইলেকট্রন আকর্ষী। ইলেকট্রন আকর্ষী, কি বললাম ওয়ার্ডটা? ইলেকট্রন আকর্ষী। যার কারণে এই মুক্ত ইলেকট্রন গুলো সবগুলোই সে নিয়ে নেবে, যার ফলে এই যে সিল্কের যে কাপড়টা ছিল, এই সিল্কের কাপড়টায় কিছু অতিরিক্ত নেগেটিভ চার্জ চলে আসবে। এখন অতিরিক্ত নেগেটিভ চার্জ যদি চলে আসে, তাহলে খেয়াল করো এই যে কাচের দণ্ডটা ছিল সেখান থেকে কিছু নেগেটিভ চার্জ বের হয়ে গেছে না? বের যদি হয়ে যায় তাহলে কাজটা কি হবে? কিছু অতিরিক্ত পজিটিভ চার্জে চার্জিত হয়ে যাবে। মনে করো এর মধ্যে 50টা ইলেকট্রন ছিল, 50টা প্রোটন ছিল, ঠিক আছে? ও কি করছে? 20টা ইলেকট্রনকে বের করে এখানে নিয়ে নিছে, তাহলে কি 30টা প্রোটন হয়ে গেল না? এখানে কয়টা, সরি, 30টা ইলেকট্রন হইলো আর 50টা প্রোটন হইলো, তাই না? তাহলে 30টা ইলেকট্রন 30টা প্রোটনকে নালিফাই করতে পারবে, অতিরিক্ত 20টা প্রোটন থাকলো না, এই অতিরিক্ত 20টা প্রোটনই এর চার্জ। বুঝতে পারছি এই অ্যানালজিটা, সংখ্যা দিয়ে যেটা বুঝাইলাম? ইয়েস ভাইয়া। তাহলে এই ক্ষেত্রে আধানের প্রবাহটা কোথা থেকে কোথায় হবে? ইলেকট্রন প্রবাহিত হবে কোথায় বলো? কাছ সিল্কের থেকে সিল্কে। কাছ থেকে সিল্কে। আর প্রোটন কিন্তু প্রবাহিত হবে না, এ একটা ভুল ধারণা। প্রোটন প্রবাহিত হয় না, ইলেকট্রন প্রবাহিত হয়। প্রোটন জাস্ট বেড়ে যায়। প্রোটন বেড়ে যাবে কোথায়? প্রোটন বেড়ে যাবে হলো কাছে। এখন প্রোটন যে কাছে বেড়ে যাবে, এটাকে বাস্তব জীবনে কেউ যদি খেয়াল করতে যায়
তাহলে সে কি বলবে যে ইলেকট্রন গুলো কাছ থেকে সিল্কে গেছে আর সিল্ক থেকে প্রোটন গুলো আসছে। মানে যারা বেসিক গুলো জানে না তারা এটা বলবে, তাই না? তো হুম। তাদের মতো করেই যদি আমরা বলতে চাই প্রোটনের একটা প্রবাহের দিক, তাহলে কি বলবো? সিল্ক থেকে কাছে। সিল্ক থেকে কাছে, বাট এটা কিন্তু 100% পিওর না। এই কথাটা 100% পিওর না। প্রোটনের চলাচল হয় কিনা এটা নিয়ে এখনো বিজ্ঞান মহলে দ্বিমত আছে, পিওর নয়। বাট আমরা আপাত দৃষ্টিতে এটা বলতে পারি, এটা কি, এটা আপাত। এখন প্লাস্টিক আর ফ্লানেল কাপড়ের কথা যদি বলি, ফ্লানেল কাপড় তো চিনি, ওই মেয়েরা একটু বেশি চেনার কথা, ওই শীতকালে আমরা এই টাইপের হুডি গুলো পরি না? পরলে মাথায় যে জায়গাটা আছে ওই জায়গায় একটু একটু মোটা বড় গোল করে এরকম বড় কাটা কাটা জিনিস থাকে। কাটা কাটা বলতে কি, খুব নরম সফট, একটু বড় বড় পশমের মতো জিনিস আছে। আমরা ওইগুলো দেখলে বলতাম ওই ক্যাঙ্গারু টুপি, মানে পুরো একদম অ্যাটাচড। আচ্ছা আমি তোমাকে ছবি দেখাইতে পারি একটু। আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ, গুগলে ঢুকছে, এটা দেখতে পাচ্ছ তো? না স্যার, এটা না, দেখতে পাচ্ছ না? না স্যার। আচ্ছা দাঁড়াও। এখন দেখা যাচ্ছে? জি না। স্যার, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, যাচ্ছি। এই যে পুরোপুরি এইটা না, এই টাইপেরই একটা সাদা আছে, ওইটা হচ্ছে ফ্লানেল কাপড়। বাট এইটা থেকে আইডিয়া নিতে পারো, এই ধরনের টুপিগুলো তো দেখছো, এই যে বাদিকে ডান দিকেরটা, ধরো, এই যে এইটা দেখছো না? ইয়েস স্যার, দেখছি। দেখছো তো? হ্যাঁ। হ্যাঁ, এই যে এই কাপড়টা দেখো, এগুলো হচ্ছে ফ্লানেল কাপড়। দেখো কিছুটা চুলের মতো কাটা কাটা। আবার স্ক্রিন দেখা যাচ্ছে আমার? জি স্যার, যাচ্ছে। ওকে। তো এই ফ্লানেল ফ্লানেল কাপড় দিয়ে যদি প্লাস্টিককে ঘষি তাহলে কি হবে বলো তো? ঘর্ষণের ফলে আবারও প্লাস্টিক প্লাস্টিক থেকে ইলেকট্রন কিছু গ্রহণ মুক্ত করবে। ইলেকট্রন চলে আসবে, মানে প্লাস্টিক থেকে কিছু ইলেকট্রন বের হয়ে আসবে, এবং আহ, ফানেল থেকেও কিছু ইলেকট্রন বের হয়ে আসবে। এটা এমন না যে কে কাকে টানতেছে বা আকর্ষণ বিকর্ষণ করতেছে, ওইগুলো কিছুই না। ঘর্ষণ হবে, আউটার শেলের ইলেকট্রন গুলো বের হয়ে আসবে, বের হয়ে এক জায়গায় জমা হবে। এরপরে কি হবে? এবার এবার ডিসাইড হবে যে এদের মধ্যে ইলেকট্রন আগ্রহী বেশি কে। ফ্লানেল এবং প্লাস্টিকের মধ্যে প্লাস্টিক হচ্ছে বেশি ইলেকট্রন আগ্রহী বা ইলেকট্রন আকর্ষী। ইলেকট্রন আকর্ষী, তাই প্লাস্টিকের মধ্যেই সেই নেগেটিভ চার্জ গুলো চলে আসবে। এই নেগেটিভ চার্জ গুলো আসবে প্লাস্টিকে, যার ফলে এখানে কিছু ইলেকট্রন বেড়ে বের হয়ে গেছে, তাহলে এখানে কিছু পজিটিভ চার্জ থেকে যাবে না? তাহলে আমরা আধান প্রবাহটা কি বলবো? যে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে
ফানেল থেকে প্লাস্টিকে। তাহলে বাকিটা আপনারা নিজেরাই বুদ্ধিমান। ঠিক আছে, স্যার করে নিন। একটা কোশ্চেন আছে। ইয়েস প্লিজ। স্যার এখানে তো আমরা তো জানি যে ফানেল আর প্লাস্টিকের ক্ষেত্রে যদি ঘর্ষণ সৃষ্টি করা হয় তাহলে প্লাস্টিকের ইলেকট্রন আসক্তি বেশি, কাঁচ আর সিল্কের ভিতরে সিল্কের ইলেকট্রন আসক্তি বেশি। কিন্তু এই দুইটা বাদে যদি অন্য কোনো আলাদা কোনো জিনিস দিয়ে বলে যে এই দুইটার ভিতরে ইলেকট্রন আসক্তি কোনটার বেশি, তাহলে আমরা সেটা কিভাবে বের করবো? বের করার কোনো ওয়ে নাই, পরীক্ষা নিরীক্ষা করতে হবে এক্সপেরিমেন্টাল ডাটা থেকে। তোমাদের পরীক্ষায় এই দুইটাই আসবে। হুম, আচ্ছা স্যার। মানে বের করা যাবে এই যে প্লাস্টিকের ইলেকট্রন আসক্তি বেশি, কে বলছে এটা? এক্সপেরিমেন্টালি দেখা গেছে, কেউ তো আগে থেকেই বলতে পারে নাই, তাই না? ইয়েস স্যার। এই তো বই এই দুইটাই দেওয়া আছে, তাই আমরা এই দুইটা নিয়ে ডিল করছি, এই আর কি। ওকে, এবার হচ্ছে বৈদ্যুতিক আবেশ। আবেশ প্রক্রিয়াটা কি? ওই বাবা মা অনেক সময় বকা দেয় না? মানে ওই দেখা যায় যার যেই বন্ধুরা বেশি আড্ডা দেয়, ঘোরাফেরা করে, ওদের সাথে দুই একদিন একটু বেশি ঘুরলে, তারপর বাসায় এসে কোনোদিন বাবা মায়ের উপর দিয়ে কোনো একটা রাগ করে বা ঝাড়ি দিয়ে কথা বললে, তখন বাবা মা বলে ডানা গজাইছে, অমুকের হাওয়া গায়ে লাগছে বা অমুকের বাতাস গায়ে লাগছে, বলে না এইভাবে? বলে কি? প্রচুর প্রচুর। বলে, কে কে শুনছো দেখি? আমি প্রচুর শুনি ভাইয়া। আমার আম্মু প্রতিদিনই বলে। যে অমুকের হাওয়া গায়ে লাগছে, অমুকের বাতাস গায়ে লাগছে, তাই না? তো এই হ্যাঁ, বৈদ্যুতিক আবেশ জিনিসটাও যে বাতাস গায়ে লাগা, বিষয়টা হচ্ছে কি হয়, একটা ওই খারাপের সংস্পর্শে ভালো খারাপ হয়ে যায়। ঠিক আছে, একটা জিনিস ইলেকট্রিক্যালি নিউট্রাল, মানে যতগুলো প্লাস চার্জ আছে, দাঁড়াও একটা গ্যাপ দেই, একটা লাইন। এটাকে আমরা ইলেকট্রিক্যালি নিউট্রাল বলতে পারি না, বা বাংলায় বলে নিস্তড়িত। নিস্তড়িত। এখন আমি ঘর্ষণও আনবো না, কিছুই আনবো না, বাট ওই যে আগের বার দেখলাম না যে ফ্লানেলটা পজিটিভলি চার্জ হয়ে যাচ্ছে, মনে করো আমি এই জায়গায় ফ্লানেলটাকে নিয়ে আসলাম, মনে করো ওই ফ্লানেলটাই, মানে ঘর্ষণ ঘষাঘষির পরে যে ফ্লানেলটা আছে, ওই ফ্লানেলটাকে নিয়ে আসলাম এখানে, অথবা সিল্ককে নিয়ে আসলাম, ইচ্ছা। রেড দিছি তো এই কারণে নেগেটিভটা দিব বলে সিল্কের কথা বলতেছি। এখন সিল্কে কি সবই নেগেটিভলি চার্জ? এমন কিন্তু না। ওর মধ্যে কি তাহলে সবই ইলেকট্রন, প্রোটন নাই? অবশ্যই আছে, বাট প্রোটন আর ইলেকট্রন সমান কতগুলা হয়ে গেছে, বাকি যেগুলো অতিরিক্ত আছে সেগুলোকে শুধু দেখাচ্ছি আমরা, সেইগুলোই তো তার চার্জ, অতিরিক্তটাই। ঠিক কিনা বলো তো? এই সিল্ককে এবার যখন আমরা এই নিস্তড়িত বস্তুটার কাছে আনবো, তখন কি হবে? এও আসলে বকে যাবে, গিয়ে কি হবে, এই মাইনাসটা প্লাসকে আকর্ষণ করবে, মানে এই যে এ দুষ্টু বুদ্ধি দিয়ে ওকে কাছে টানবে, বুঝছো? ওকে প্ররোচিত করবে ওর প্লাস গুলাকে, যার কারণে এর মধ্যেও দুইটা প্রান্ত সৃষ্টি হয়ে যাবে। আর এইটার জন্য সংস্পর্শের প্রয়োজন হয় না, কাছে আনলেই হয়ে যায়। বুঝছি? তাহলে এইটা এবার কি হইলো, আহিত হয়ে গেল। কেন বললাম আহিত হচ্ছে? কারণ এর মধ্যে কিন্তু একটা পজিটিভ আর নেগেটিভ প্রান্ত তৈরি হয়ে গেছে, এটা কিন্তু নিউট্রাল ছিল ইলেকট্রিক্যালি, তার কোনো
সিগনিফিকেন্স ছিল না। এখন এই প্রান্তকে তুমি দেখো একটা নেগেটিভ চার্জের কাছে নাও, নেগেটিভ চার্জে ইলেকট্রন যদি আনো, দেখবে ইলেকট্রন টাক করে সাথে এসে লেগে যাইতেছে। একটা প্রোটনকে যদি রাখো এখানে, প্রোটনটা জোরে সরে এর গায়ে গিয়ে ধাক্কা খাচ্ছে। কেন? কিন্তু এটা এখন ইলেকট্রিক্যালি আর নিউট্রাল নাই, এই কারণেই। তাহলে কি করলাম আমরা? একে আহিত করে ফেললাম বা চার্জিত করলাম। এইভাবে চার্জিত করার প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে আহিত করা, তড়িৎ আবেশ প্রক্রিয়া। ঠিক আছে? তড়িৎ আবেশ প্রক্রিয়া। আহিত করা মানেই হচ্ছে চার্জিত করা। যে কোনো ভাবে আহিত করা যেতে পারে, ঘর্ষণের মাধ্যমে, তড়িৎ আবেশের মাধ্যমে। ঠিক আছে? এবার চিরুনিতে চুল আসলে, কাগজের কাছে আসলে কাগজ কেন চিরুনির দিকে চলে আসে? কেন বলো? চিরুনি দিয়ে যখন চুলটা আশ্রাই আমরা, তখন চিরুনির মধ্যে কি চলে আসে বলতো? কিছু অতিরিক্ত ইলেকট্রন চলে আসে। এরপর তখন আমরা এই যে ছোট ছোট পিচ্ছি পিচ্ছি কাগজের টুকরোগুলো থাকে না, এই কাগজের টুকরোগুলোকে যখন আনি, তখন যেহেতু এর মধ্যে নেগেটিভ চার্জ আছে, তাহলে নেগেটিভ গুলো কাগজের প্লাস মাইনাস গুলাকে একটু ওই যে প্ররোচিত করে প্লাস গুলাকে কাছে এনে দিবে। প্লাস গুলো এক প্রান্তে থাকবে আর মাইনাস গুলো আরেক প্রান্তে চলে যাবে। বুঝতে পারছি? এবং এই প্লাস প্রান্তটা কাগজের পুরোটাকে কিন্তু আকর্ষণ করে না। দেখবা কাগজটা এইরকম করে রাখছো, মনে করো এখন চিরুনি আনছো কাছে, দেখবা হঠাৎ করে একটা প্রান্ত কিন্তু কাছে আসতেছে। পুরোটা একদম মনে করো এরকম করে পুরোটা গিয়ে এই চিরুনির সাথে একদম লেগে যাবে, এরকম করে এমন কিন্তু হয় না। একটা কোণা উঠে যায় জাস্ট, তাই না? তো ওইটাই হচ্ছে পজিটিভ প্রান্তটা তখন এর কাছে আসবে। কিছুক্ষণ পরে কিন্তু আবার ছেড়েও দিবে। কারণ কি? ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে ওই যে এখন যখন টাচ হয়েই গেল, টাচ হইলে তো প্লাস মাইনাসের তখন আর কোনো বালাই নেই, একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে যাবে, দুইটাই আবারও নিউট্রাল হয়ে যাবে। ওকে? মানে এই যে আমাদের কাগজটা, এটা আবার পুনরায় নিউট্রাল হয়ে যাবে। তখন আবার সে বসে পড়বে যেখানে ছিল সেইখানে। বুঝতে পারছি? এটা ডান। কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? না ভাইয়া। বাবা, এই অধ্যায়ে তোমাদের কাজ হচ্ছে বইটা ভালোভাবে রিডিং করে নেওয়া। ঠিক আছে? এবার একটা পজিটিভ চার্জ আর একটা পজিটিভ চার্জকে কাছে আনলে দেখবা এরা বিকর্ষণ করতেছে। এইভাবে বইটা একটু রিডিং পড়লে তোমরা বাকিগুলো বুঝতে পারবা। ইলেকট্রোস্কোপের ক্রিয়া। ইলেকট্রোস্কোপের ক্রিয়াটা কি? ইলেকট্রোস্কোপ সাহায্যে চার্জের প্রকৃতি নির্ণয় করা যায়। এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। কি নির্ধারণ করা যায়? চার্জের পরিমাণ নির্ধারণ করা যায় না, চার্জের প্রকৃতি নির্ধারণ করা যায়। এটার জন্য কি করতে হয়? একটা জানা চার্জ, মনে করলাম একটা নেগেটিভ চার্জ আমরা এখানে দিয়ে দিলাম, যার ফলে নেগেটিভ চার্জটা এখানেই যাবে। যেহেতু আচ্ছা, ব্যাখ্যাটা একটু করে দেই। এটা হচ্ছে একটা ধাতু, নিচে এই ধাতুটাই চলে আসবে, এসে এইখানে এটা হচ্ছে গোল্ড, এটা হচ্ছে গোল্ড প্লেট, এবং এটা থাকবে হচ্ছে তড়িৎ কুপরিবাহী পদার্থ দিয়ে আটকানো মুখাটা, আর বাইরে থাকবে কাঁচ, যেন বাতাস টাতাস ইত্যাদি কোনো প্রভাব না ফেলতে পারে। তো এই কারণে একটা জানা চার্জ দিব। প্রথমে জানা চার্জ দিতে হবে, জানা চার্জের মাধ্যমে অজানা চার্জের প্রকৃতি নির্ধারণ করতে হয়। ঠিক আছে? তো জানা চার্জ দিয়ে দিলাম, মাইনাসটা দিলাম, তাহলে কি হবে? এইখানেও মাইনাস চলে আসবে, মাইনাস চলে আসবে, ভিতরটা তো মাইনাস যাবে, গিয়ে এরা এরকম ফাঁকা হয়ে থাকবে। ফাঁকা হয়ে থাকবে, এটার মধ্যে মাইনাস, এটার মধ্যে মাইনাস। এখন যেটা জানি না তাকে যদি সামনে আনি, যেটা জানি না, সে যদি প্লাস হয় তাহলে কি হবে? প্লাস হইলে এর মধ্যে কিছু প্লাস চলে এসে এর মধ্যে প্লাস যাবে, এর মধ্যে প্লাস যাবে, ফলে মাইনাস মাইনাস কয়েকটা নিউট্রাল হয়ে যাবে, ফলে টোটাল চার্জের পরিমাণ কমে আসবে। টোটাল নেগেটিভ চার্জের পরিমাণ কমে আসবে না? কিছু প্লাস দিয়ে তো নালিফাই হয়ে যাবে, তাই না? কাটাকাটি যাবে না, কিছু প্লাস প্লাস মাইনাস, মানে নিউট্রাল হয়ে যাবে কিছু প্লাস মাইনাস। অতিরিক্ত মাইনাস গুলো আগে আগে যদি 10টা মাইনাস থাকে, এখন 8টা হয়ে যাবে, যার ফলে এরা আগে যতটা দূরে ছিল তার থেকে এরা হালকা করে স্লাইড কাছে চলে আসবে। এইটুকু পরিমাণ ধরলাম কাছে চলে আসবে। তো যদি কাছে আসে তাহলে বুঝবো কি এটা প্লাস। বিপরীত এবার হতে- নেগেটিভ দিতাম তাহলে কি হইতো?
এর মধ্যে আরো নেগেটিভ আসতো, যার ফলে এটা আরো বেশি দূরে দূরে চলে যেত। তাহলে সেটা থেকে বুঝতাম কি এটা চার্জটা ছিল নেগেটিভ। অল্টারনেটিভলি তুমি যদি ব্যবহার করতা প্রথমবার পজিটিভ, তাহলে প্রথমবার পজিটিভ আসতো, তারপরে আবার পজিটিভ দিলে দূরে যাইতো, নেগেটিভ দিলে কাছে আসতো। তো তুমি কোনটা ব্যবহার করতেছো এবং মানে প্রথমে জানা চার্জ হিসেবে কোনটা ব্যবহার করতেছো তার উপর ডিপেন্ড করতেছে যে অন্য আরেকটা চার্জ আসলে সেটা কাছে আসবে নাকি দূরে আসবে, এবং সেটার মাধ্যমে চার্জের প্রকৃতি নির্ধারণ করা যায়। ওকে, এবার হচ্ছে এটা হচ্ছে কুলম্বের সূত্র। অনেকে তোমরা একটা মিম দেখে থাকো মিস্টার বিনের, যে বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন সূত্র দিছে, আর তোমার মিস্টার বিন উকি দিয়ে লেখার সময় দেখতেছে লেখে লেখে পুরোপুরি কপি করতে পারে নাই, জিটাকে কে, এম কে কিউ এগুলো বানাই দিছে। বাট বিষয়টা এরকম না, বিজ্ঞানী কুলম্ব যথেষ্ট পরীক্ষা নিরীক্ষা করেই এই ফর্মুলাটা দাঁড় করাইছিলেন। এখন এটা কোইন্সিডেন্স যে দুইটা আসলে কিছুটা সমধর্মী হয়ে গেছে। তো এখানে এক্সপ্লানেশন হচ্ছে যে যদি Q1 এবং Q2 মানে দুটি চার্জ তো থাকতে পারবে না, চার্জ কি একা একা থাকবে কেমনে? এটা কোনো বস্তুর মধ্যেই থাকবে। তো সেই বস্তু সহ যে চার্জ কে হচ্ছে ধ্রুবক, কুলম্বের ধ্রুবক বলা হয়। এই কে এর একটা সিগনিফিকেন্স আছে, তোমরা এখনো আদৌ জানো কিনা এটা। কে ইকুয়াল টু হচ্ছে ওয়ান হ্যাঁ, বাই 1/। 4 পাই এপসাইলন। ঠিক আছে, হ্যাঁ, আমরা এখানে যেটা, এপসাইলনের মান 8.884 হ্যাঁ ইন্টু ওইটা 10 হচ্ছে টু দি পাওয়ার এপসাইলন মাইনাস। নটের মান, অর্থাৎ শূন্য মাধ্যমের জন্য, শূন্য বা বায়ু। হ্যাঁ, নিউটনের সূত্র মাধ্যমের উপর ডিপেন্ডেন্ট ছিল না, বাট কুলম্বের সূত্র মাধ্যমের উপর ডিপেন্ডেন্ট। কিন্তু ভাই এটার একক তো সেমই থাকার কথা, নিউটন পার কুলম্ব পার মিটার স্কয়ার। না না, একক একই থাকবে মানটা। কিন্তু আবার 1/, করার পরে ওখানে তাহলে কুলম্ব ধ্রুবকের মান নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার কিভাবে হইল? কিন্তু আচ্ছা আবার দেখাচ্ছি। এপসাইলন মানে তো কুলম্ব মানে পার তুমি মানে বলতে এক। চাচ্ছ আচ্ছা খেয়াল করো, এপসাইলন নট আর কে পরস্পর বিপরীত না, হ্যাঁ, এই কারণে কে এর ইউনিট তোমরা কি জেনে আসছো? নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব পার স্কয়ার। কুলম্ব স্কয়ার। তাহলে এইটাই এপসাইলন নটের কাছে এসে উল্টে যাবে না? দেখো হুম। তো পরস্পর বিপরীত না দুইটা? হ্যাঁ। বুঝতে পারছি, এই জন্যই। তো এটা হচ্ছে এপসাইলন নটের মান, এবং এইটা যেটা ইউজ করে এটাও কে নটের মান, অর্থাৎ শূন্য মাধ্যমে। তো তোমাদের শূন্য মাধ্যম নিয়ে ডিল করা হয়। অন্য কোনো মাধ্যমের জন্য হইলে বের করা যায় এইভাবে, যে ই এক্স যে কোনো একটা মাধ্যম ডিভাইডেড বাই ই নট ইকুয়াল টু বলা হচ্ছে এটাকে ই আর, এটাকে বলা হচ্ছে আপেক্ষিক ভেদনযোগ্যতা, রিলেটিভ পারমিয়াবিলিটি। আপেক্ষিক ভেদনযোগ্যতা, তো ই এক্সটা কিভাবে বের করতে হয়? শূন্য মাধ্যমেরটার সাথে গুণ করে দিতে হয় ওই সংখ্যাটা, তাহলেই হলো। তো যদি বলে আপেক্ষিক ভেদনযোগ্যতা 5, তাহলে কি করতে হবে? 8.854 এর সাথে 5 গুণ করতে হবে, দিলে ওই মাধ্যমেরটা পেয়ে যাবে। তারপর হুম। সেটা থেকে ডিরেক্ট ফর্মুলা এভাবে লিখবা, যে এফ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন ইন্টু Q1 Q1 Q2 Q2 ডিভাইডেড বাই বাই আর স্কোয়ার, আর আর হচ্ছে দুইটার স্কয়ার। মধ্যবর্তী দূরত্ব। এবার এটা কিন্তু লাগানো না, মানে যুক্ত করা নাই, আর হচ্ছে জাস্ট নর্মাল ডিস্টেন্সটা। ওকে, এবার যদি এমন হয় যদি একটা গোলক থাকে তাহলে কি হবে? বিবৃতিটা কি? কোনো মাধ্যমে দুটি চার্জিত বস্তু পরস্পর থেকে আর দূরত্বে রাখা হলে তারা একে অপরকে যে বলে আকর্ষণ করবে তা চার্জদ্বয়ের গুণফল এবং গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো এটা যদি ডি হয়, এবার এই রেডিয়াসটা তোমাকে বলা হলো R1, এই রেডিয়াসটা বলা হলো R2। ফাইনাল লাইনটা কি ছিল বলতো? ফাইনাল লাইনটা ছিল এটা তাদের কেন্দ্র সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তাহলে কেন্দ্র থেকে কেন্দ্রের ডিস্টেন্স কত হইলো এবার বলো দেখি? R1 প্লাস ডি প্লাস R2। R1 প্লাস ডি প্লাস R2। তাই তোমরা যখন এই কেজের জন্য যদি ফর্মুলা বসাও তখন আসবে কিন্তু কে Q1 Q2
ডিভাইডেড বাই R1 R1 প্লাস ডি প্লাস R2 উপর হোল স্কয়ার। ওকে, আশা করি বুঝতে পারছো। 1 আর -1 চার্জ পরস্পর 10 সেন্টিমিটার দূরত্বে রাখা হলো। আচ্ছা, একটু আগে একটা কথা বলছিলাম যে আমরা হালকা গতি নিয়ে কথা বলি, হালকা গতি। হালকা গতি নিয়ে কেন কথা বলতে পারি, এই দুইটার মধ্যে যেহেতু ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, সেহেতু এর কারণে এর মধ্যে একটা ত্বরণ সৃষ্টি হবে না ওর দিকে। ওই চুম্বকের মতো করে খেয়াল করো, একটা বড় চুম্বক রাখছো, একটা লোহা রাখছো, কি হবে, টাক করে এর কাছে আসবে না? ঠিক সেরকম, বাট হালকা গতি। ইলেকট্রনের যেমন তার চলতড়িৎ যখন পড়বো তখন দেখবো ইলেকট্রনের গতি হচ্ছে প্রায় 10⁶ ক্রমে, অত বিশাল গতি হবে না। দেখো, পরস্পর 10 সেন্টিমিটার দূরত্বে রাখা হলো, চার্জ দেওয়ার ভেতরকার বল কত? ওকে, করো নর্মালি একদম 9। তোমরা তো 9 × 10⁹ দিয়েই করবা, তোমাদের অন্য কিছু করতে হবে না। Q1 Q2 1, Q2 কত? Q2 ও 1 বাই 10 সেন্টিমিটার মানে 0.1 তার উপরে স্কয়ার। তাহলে 9 × 10⁹ ডিভাইডেড বাই 0.1 এর উপর স্কয়ার মানে কত? 1 × 10⁻²। তাই কি না বলো? এবার এটা উপরে চলে গেলে কত হবে? 9 × 10⁻11 নিউটন। ওকে, এবং এটার সামনে একটা চিহ্নের কারণে আছে মাইনাস, মাইনাসটা এটা দেখলে আকর্ষণ বুঝবো বল এটা হচ্ছে বুঝাবো। আকর্ষণ বল। আকর্ষণ চিহ্ন অ্যাভয়েড করতে পারো, নো প্রবলেম। আধানদ্বয়ের দূরত্ব, আধানদ্বয় অর্ধেক ও দূরত্ব দ্বিগুণ করলে বলের কি পরিবর্তন হবে? করো। প্রথম ফোর্সটা কি? F = K Q বাই R², তাই তো? এবার কি করলাম? F প্রাইম = কি করছি? K আনচেঞ্জ, আধানদ্বয় অর্ধেক মানে এইটা হয়ে গেছে Q/2 ইন্টু এটাও কত হয়ে গেছে? Q'/2, আর দূরত্ব হয়ে গেছে দ্বিগুণ, তার মানে টুয়াইস আর হোল স্কয়ার। এটাকে কিভাবে লেখা যাবে খেয়াল করো তো। K Q' বাই R² ইন্টু উপরে একটা 1/4, নিচে আছে 4, তাহলে আলটিমেটলি লেখা যাবে না 1/16 ইন্টু F, বলা যাবে না? অতএব কি হবে? বল 16 পূর্বের 1/16 গুণ হবে। ঠিক আছে, বুঝতে পারছি তো? জি। ওকে, সংযোজক রেখার কোথায় তড়িৎ বল শূন্য হবে? ওকে, বের করো কোথায় তড়িৎ বল শূন্য হবে। এখানে একটা যে কোনো চার্জ কিউ রেখে দাও। ঠিক আছে, এখন ভেতরে হবে না বাইরে হবে, এটা কি বুঝতে পারতেছো? ভেতরে বাইরে বাইরে বা হবে, কোনো জায়গায় বুঝবো কিভাবে খেয়াল করো। বাইরে হবে। এখানে 40 40 কি করবে? একটা যদি 25 কিউকে রাখি, আকর্ষণ করবে। প্লাস কিউকে রাখি, 40 করবে বিকর্ষণ এবং 25 করবে কি? আকর্ষণ। তাহলে এই জায়গায় বল দুটো সমান হইতে পারবে, মাঝামাঝি কোনো এক জায়গায় বল দুইটা সমান হইতে পারবে। সমান হইতে পারবে তো নাকি? এটার সাথে কি সহমত? সমান হইতে পারবে, বাট শূন্য কখনোই হইতে পারবে না শূন্য হবে মাঝখানে। না। শূন্য হবে না, সমান হওয়া পসিবল, সমান হইতে পারবে। এখন এইটার যেটা ম্যাগনিটিউড মান, এটার তা মান হইতে পারে না। এ ওই দিকে ঠেলতেছে 10 নিউটনে, এ ওই দিকে টানতেছে 10 নিউটনে, তা লব্ধি কত? লব্ধি হবে 20, বাট আমার লব্ধি 20 করতে হবে 0। তার মানে এমন একটা পয়েন্ট দরকার যেখানে এইদিকে একটা বল থাকবে, এইদিকে একটা বল থাকবে। সেটা কোথায় হবে? এটা 25-এর ডানেই হবে। ঠিক আছে, তো আমরা ধরে নিচ্ছি যে এই 40 থেকে এক্স দূরত্বে, 40 থেকে এক্স দূরত্বে, ওকে, অথবা আমরা একবার 25-এর ডানেই ধরে নিতে পারি, সমস্যা নেই। 25 থেকে ডানে এক্স দূরত্বে ধরে নিলাম, কারো আপত্তি আছে? 25 থেকে ডানে যদি এক্স দূরত্বে ধরি, তাহলে 40-এর জন্য কি আসবে? কে Q1 মানে 40, Q2 হচ্ছে শুধু কিউ, পজিটিভ কিউ একটা, বাই R², তার মানে 0.5 প্লাস এক্স হোল স্কয়ার ইকুয়াল টু কে ইন্টু
25 মাইনাস চিহ্নটা অ্যাভয়েড করে দিলাম, কারণ আমি তো জায়গা পেয়েই গেছি, জায়গা পাইলে আর তখন ঝামেলা করতে হয় না, বাই কত, শুধু এক্স স্কোয়ার। তাহলে দেখো কি কি কাটা যায়, 40/25 ইকুয়াল টু 0.5 প্লাস এক্স হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা 49 দিলে আর কি হিসাবটা সুন্দর হয়ে যায়, 49 দিলাম, দুই দিকে রুট করে দিলে 7/5 ইকুয়াল টু 0.5 প্লাস এক্স বাই শুধু এক্স। তাহলে কি আসে দেখো তো, 7x ইকুয়াল টু 2.5 প্লাস 5x, বা 2x ইকুয়াল টু 2.5 বা x ইকুয়াল টু 1.25। তার মানে এইখান থেকে 1.25 মিটার দূরত্বে 1.25, ক্যালকুলেশনে মিস্টেক না থাকলে এইটাই। আচ্ছা 1.25 আসতেছে কি, হ্যাঁ ঠিকই আছে, 1.25 তো আসলো। যাই হোক, ক্যালকুলেশনটা চেক করে নিও। এখন তুমি যদি এই কাজটা, এই রুটের কাজটা না করতা তাহলে কি হইতো, রুটের কাজটা তুমি পজিশন জানো বললে, পজিশন জানলেই কেবল রুট করব, পজিশন আইডিয়া যদি করে নিতে পারি তাহলে কেবল এই কাজটা আমরা করব, না হলে করব না। যাদের একটু সিক্স সেন্স বেশি তাদের জন্য এইটা, যাদের সিক্স সেন্স একটু কম তাদের জন্য এই কাজটা না। কারণ তোমার জন্য এই জায়গায় হইতে পারে, তুমি তো শিওর না যে এই জায়গায় হবে নাকি হবে না, ও তো বুঝেই গেছে যে এইখানে হবেই না পসিবল, বাট তোমার জন্য তুমি তো বুঝতেছো না, এই কারণে তুমি দুইটা উত্তর বের করবা, তারপর তুমি সিদ্ধান্ত নিবা যে পসিবল নাকি পসিবল না। তাহলে তোমার জন্য কাজ কি হবে, তোমার জন্য কাজ হবে এইরকম, 49x² ইকুয়াল টু 25 ইন্টু 0.5 প্লাস এক্স হোল স্কোয়ার। এবার এটাকে তুমি দ্বিঘাত সমীকরণের সাহায্যে সলভ করবা, 5 5 আসবে 0.25, 0.25 হচ্ছে 6.25 প্লাস 2ab, তার মানে 25x প্লাস 25x², এরকম একটা সমীকরণ আসবে। এই সমীকরণটা তুমি সমাধান করার মাধ্যমে এক্স এর দুইটা মান পাবা, তারপর দেখবা যে একটা 1.25 আসতেছে, ওইটাই আসলে ভ্যালু। আরেকটা মান পাবা এখান থেকে এক্স এর, সেই মানটা বসায় যদি দাও তুমি দেখবা যে বল সমান আসতেছে বাট জিরো আসেনি। ওকে, বোঝা গেছে তো, ক্লিয়ার নাকি? এই ধরনের প্রবলেম গুলো তার কোথাও আটকাবে? না। নো স্যার। আটকানো উচিত না, বুঝছো? ভিডিওটা যদি না বুঝে থাকো এই পার্টটা রেকর্ডিং এ আরেকবার দেখবা, বাট ভুল করা যাবে না। হ্যাঁ, এবার তড়িৎ ক্ষেত্র বলতে কি বুঝি? তড়িৎ ক্ষেত্র মানে হচ্ছে, মনে করো তোমার বাড়ির পাশে একটা মাঠ আছে, তোমার বাড়ির পাশে একটা মাঠ যদি থাকে, মানে মাঠটা তোমাদের, তোমার নিজের মাঠ, তো সেই মাঠে তুমি খেলবা তোমার বন্ধু বান্ধব সহ, কোনো পোলাপান আসলে তুমি ওকে যেই ডিরেকশনে চলে যেতে বলবা, ওই তুই ভাগ এইখান থেকে, ও সেই ডিরেকশনেই চলে যাবে না? তোমার উপর দিয়ে কথা বলতে পারবে সে? অবশ্যই পারবে না। তো এই যে একটা নির্দিষ্ট অঞ্চলে কোনো প্রভাব, সেটাই হচ্ছে তার ক্ষেত্র, ফিল্ড। যেমন মন্ত্রী মিনিস্টার সবার একটা করে ফিল্ড থাকে, মানে এলাকার নেতা তার একটা ফিল্ড থাকে, সেরকম তোমার বাড়ির পাশের মাঠে তোমারও ফিল্ড আছে। তেমন একটা চার্জ, এই চার্জেরও একটা ফিল্ড থাকবে। তাহলে ফিল্ড বলতে কি বোঝায়, এই মনে করো বাংলাদেশের কোনো এক বড় নেতা, সে কি চাইলে থাইল্যান্ড, আমেরিকা ওইসব জায়গায় যে লিড দিতে পারবে? ওই জায়গায় গিয়ে বলবে ওই তুই ওইদিকে যা, চলে যাবে? তোমার বাড়ির পাশের মাঠে তুমি বলতে পারতেছো, তুমি একটা পাবলিক মাঠে গিয়ে বলতে পারবা ওই তুই ওইদিক যা, কেন খেলতেছি আমি এখানে খেলবো? পারবা না তো বলতে। তাহলে কি তোমার আয়, তুমি কতটা জায়গায় কর্তৃত্ব বিস্তার করতে পারতেছো সেই জায়গাটা কিন্তু নির্দিষ্ট, তাই কি না বলো? তো ওই ওই হ্যাঁ, জায়গাটুকু, ওই সিগনিফিকেন্ট জায়গাটুকুই হইতেছে তোমার ফিল্ড। তো চার্জের জন্য ওই নির্দিষ্ট জায়গাটাই হচ্ছে ওই চার্জের ফিল্ড। ঠিক আছে? আমার ক্ষমতার এলাকা। হ্যাঁ,
আর কি যে এলাকা ধরে আমার ক্ষমতা আছে। কথাটা না আসলে বুঝতে পারিনি কি বললা। মানে আমার এখানে এয়ার কুলার চলতেছে, এই কারণে মানে সাউন্ড খুব বেশি, কথা শোনা যায় না আসলে ঠিকঠাক ভাবে। এবার তড়িৎ ক্ষেত্র বুঝলাম। এবার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। প্রাবল্য বলতে কি বোঝাবে? এই ক্ষেত্রকে আসলে ক্ষেত্র প্রাবল্য বলে ডিনোট করা হয়, দিলে ভালো হইতো প্রাবল্য আলাদা করে একটা জায়গা। প্রাবল্যটা হচ্ছে একক আধানের উপর অনুভূত বল। একক আধান +1 কুলম রাখলে সেটা যেই বলটা অনুভব করবে সেটাই হচ্ছে তড়িৎ প্রাবল্য। তাহলে কিউ পরিমাণ আধান যদি ফিল করে এফ, তাহলে 1 কুলম আধান কতটা ফিল করবে? F/Q, তাই না? ইয়েস স্যার। এইটাই হচ্ছে ই, ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, এইখানে কিউটা মনে রাখতে হবে। এই বড় কিউ এর জন্য তড়িৎ ক্ষেত্র যদি বলি, বড় কিউ এর জন্য তড়িৎ ক্ষেত্র হচ্ছে পুরোটা। আর এই ছোট কিউ, এই ছোট কিউটা কিন্তু টেস্ট চার্জ, আসলে অতি ক্ষুদ্র চার্জ বা টেস্ট চার্জ, সেটা আমরা বাইরে থেকে নিয়ে আসতেছি। কোন তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে যদি রাখি এইখান থেকে আর ডিস্টেন্সে, তাহলে প্রাবল্যের মান কি হবে? E = F/Q। এফ কি? কে কিউ, কিউ বাই আর স্কোয়ার না? তো ই এর জন্য F/Q করছিলাম, কিউ দিয়ে ভাগ করছিলাম, তাই না? তার মানে এই কিউ বাদ যাবে, তাহলে কি হবে? এর মানটা হচ্ছে কে কিউ বাই আর আর স্কোয়ার। স্কোয়ার। মনে রাখতে হবে এই কিউ হচ্ছে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, বা যার কারণে প্রাবল্য নির্ধারণ করতেছো, বা যার প্রাবল্য নির্ধারণ করছো তুমি। আর তুমি যদি বসাইতে চাও E = F/Q, তখন এইটা কিন্তু আসলে টেস্ট চার্জ, এটা কিন্তু ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ না। এটা মনে রাখতে হবে, এই ভুলগুলো করা যাবে না, ঠিক আছে? কনসেপচুয়াল এরর করা যাবেই না। আর এরপরে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে বলরেখা, ইলেকট্রিক ফিল্ড লাইন। বলরেখাগুলো ডিফাইন করা হয়েছে এইভাবে যে কোনো তড়িৎ ক্ষেত্রে একক আধানকে রাখলে সেটা যেই ডিরেকশনে বল অনুভব করবে। তো তুমি যদি এখানে একটা প্লাসের জন্য তড়িৎ ক্ষেত্র, এই যে দেখো প্লাসের জন্য তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্রে একটা যদি প্লাস চার্জকে আনো, +Q কুলমকে, তাহলে কি হবে? সেটা বাইরের দিকে বল পাবে না। তাহলে আমরা এখান থেকে বলি যে প্লাস চার্জের জন্য তড়িৎ বলরেখা বাইরে যায়। আবার একই জিনিসটা যদি একটা মাইনাস চার্জের জন্য করো, তুমি রাখছো একটা মাইনাস চার্জ, ক্ষেত্র সৃষ্টিকারী চার্জটা মাইনাস, বাইরে একটা +1 কুলমকে আনছো, কি করবে? এটা ভেতরের দিকে এরকম করে টানা অনুভব করবে না যে বিন্দুতেই রাখো। তো এইটাকে আমরা বলি হচ্ছে নেগেটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড লাইন বা তড়িৎ বলরেখা। এটা মনে রাখতে হবে, তড়িৎ বলরেখাগুলো এই যে সারফেসটা আছে, সারফেসের সাথে লম্বভাবে বের হয়ে যাবে। ঠিক আছে, বলরেখাগুলো একটা আরেকটাকে কখনো ক্রস করতে পারবে না, এটা যে বের হয়ে যাবে এর উপর ধাক্কা দিতে পারবে না, প্রত্যেকে এক একটা করে স্বতন্ত্র রেখা, নানা ধরনের কথাবার্তা এরকম আছে। তাহলে দুইটা জিনিস মনে রাখতে হবে, যে পজিটিভ চার্জ থেকে বলরেখা বের হয় আর নেগেটিভ চার্জে এসে ঢোকে। তাহলে +5 কুলম চার্জের জন্য 10 মিটার দূরে ক্ষেত্র কত? তাহলে এইটা কোনটা দেওয়া আছে? এটা কিন্তু ক্ষেত্র সৃষ্টিকারীটা দেওয়া আছে, তার মানে বড় কিউ দেওয়া আছে। তাহলে এফ এর মান কি হবে? 9 × 10⁹ কিউ কত? 5/r², তার মানে 10²। তাহলে কত আসবে? 5×9 = 45 ইন্টু 10⁻⁷ নিউটন পার কুলম হবে, কারণ এফ দিয়ে ভাগ দিছি না, ই এর মান নিউটন পার কুলম হয়। ওকে, পারা যাবে তো? এবার তেলের ফোঁটার ভর কত? খুবই সুন্দর একটা প্রবলেম। কি করছে এটা? কোশ্চেনটা মিস্টেক আছে, ভর কেন দিছে?
দূরত্ব তো দেওয়া নাই, দূরত্ব একটা দিয়ে দিলাম, r = 1 মিটার। আচ্ছা 1 সেন্টিমিটার দিলাম। আমি যে টাইপিস্টকে দিছি সে মনে হয় একটু মিস্টেক করে ফেলছে, উল্টে কোশ্চেন। ওকে, সমস্যা নেই, বারে বারে শহর में छोटी छोटी बात होता रहता है। ওকে, চার্জ বের করা যাবে না। আচ্ছা, চার্জ তো দেওয়াই আছে, কি করলো কাহিনীটা, দাঁড়াও তো দেখি। এফ ইজ ইকুয়াল টু ই কিউ দিয়ে তো মনে হয়, হ্যাঁ হ্যাঁ, এফ ইজ ইকুয়াল টু ই কিউ, ওখান থেকে তো মনে হয় বের হয়ে যায়, কি দেওয়া আছে এখান থেকে বল মনে বের করতে হবে। এটা সলভই হইতেছে না, ই ইজ ইকুয়াল কেমনে টু এফ সলভ বাই করবো? কিউ। তুমি কি বলতে চাইলা? F = ভাই EQ এখানে, দিয়ে কিছু করব? হ্যাঁ হ্যাঁ, তারপরে? চার্জ দেওয়া আছে এখানে, বলের মানে মনে হয় বের করতে বলছে, তড়িৎ বল। স্যার এফ তড়িৎ ইজ বল- আবার এম জি। জি কেন বলতে পারবো? স্যার ই কিউ থেকে জি এর কোনোভাবেই হয় না, এই প্রবলেম, কোশ্চেনটাতেই প্রবলেম আছে, কোশ্চেনটাতেই প্রবলেম আছে। কোশ্চেনটা ঠিক করে, আমি যেই কোশ্চেনটা টাইপ করছিলাম এগুলা তো স্লাইড আমার, তোমাদের কোর্স যখন কেবল কেবল শুরু হয় তখন থেকেই রেডি করা। তো তো আমি যে কি লিখছিলাম অতদিন আগে তা আমার নিজেরও মনে নেই, খাতা চেক করে দেখতে হবে। ওকে, যাই হোক, এই জন্য আমি মোটামুটি স্লাইড সব নিজেই তৈরি করি। কালকে যেমন চলো কি যেন ধারা করলাম, ওইটাও নিজে তৈরি করছিলাম, কাজ ক্ষমতা শক্তি ওইটাও নিজে তৈরি করছিলাম। বাট এইটা সময় হইতেছিল না বলে, মানে এই চ্যাপ্টার তো বহু আগে, ঈদের আগেই নেওয়ার কথা ছিল, বিভিন্ন কারণবশত লেট হইলো। তো যার কারণে আমি স্লাইড নিজে তৈরি করি, ওই সময় তাড়াহুড়াতে আমি নিজে তৈরি করে নিয়ে দিয়ে দিছি টাইপ করতে। সারফেসটাও খুব একটা ভালো আসে নাই, আর কোশ্চেনে তো ঝামেলাই। তো এটা আমি আপাতত ডিলিট করে দিচ্ছি। এটা নেক্সট ক্লাসে আমি খুঁজে টুজে করে রাখবো নি, ঠিক করলেই হয়ে যাবে, এমন তো না যে সলভ হবে না। তড়িৎ বিভব, তড়িৎ বিভব জিনিসটা কি? বিভব বলতেই আমরা মাথায় চিন্তা আনবো কাইন্ড অফ কাজ। একক ভরের জন্য যখন কাজ হবে সেটাকে আমরা বলবো মহাকর্ষীয় বিভব। একক আধানের জন্য যে কাজ হবে তখন সেইটাকে বলবো আমরা হচ্ছে তড়িৎ বিভব। ঠিক আছে, যখন একটু আগে দেখে আসলাম বল নিয়ে ডিল করতেছি, একক চার্জের জন্য বল, তখন সেটাকে কি প্রাবল্য দেখলাম। তেমন একক চার্জের জন্য যে কাজ সেটাকে আমরা বলবো বিভব। বিভবের মানে বেসিক সংজ্ঞাটা কি? যে অসীম থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কৃত কাজ হয় সেটাই। ঠিক আছে, তো V= আমরা ফর্মুলা দেখতেছি W/, তোমরা কি চলে গিয়েছো না আছো? আচ্ছা, এই গরমের মধ্যে কেমনে ভাই?
ওকে, তো ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ দেখলাম। এবার ভি ইকুয়াল টু স্ক্রিন কিউ শেয়ার বাই কি হয়? হ্যাঁ হ্যাঁ বলো। স্ক্রিন শেয়ার করে নাই, স্ক্রিনটা শেয়ার করে নেন। ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি 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 সরি। এখন ঠিকঠাক। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে। ওকে, কিউ বাই সি বলতে এটাকে বোঝাচ্ছে হচ্ছে ক্যাপাসিটেন্স। এই জিনিসটার সাথে তোমরা এখনো খুব একটা পরিচিত না, আমি সামনে দেখাচ্ছি। মানে এখনো তো শুরু হয় নাই ধারকত্ব, ঠিক আছে। আপাতত ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ বুঝবো, যে একক আধানকে আনতে কি পরিমাণ কাজ করতে হয়। ঠিক আছে, তাহলে ইউনিটটা কি হয় বলো তো? জুল পার কুলম, তাই না? এটাকে আরো একটা একক দিয়ে বলা যায়, ভোল্ট পার মিটার, ভোল্ট পার মিটার। ও ও না না না, ভোল্ট পার মিটার বলা যাবে না, শুধু ভোল্ট। বিভবটাকে শুধু ভোল্ট দিয়ে প্রকাশ করব, ভি। বিভব আর প্রাবল্যের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে ই ইকুয়াল টু ভি বাই আর। ঠিক আছে, ই এর অন্য আরেকটা ই এর একটা একক দেখে আসলাম না? ই এর একক কি ছিল বলতো? প্রাবল্যের একক নিউটন পার কুলম। নিউটন পার কুলম। এই জিনিসকে আরেকভাবে বলা যায়, এটা হচ্ছে ভোল্ট পার মিটার। ঠিক আছে, তাহলে ভি ইকুয়াল টু ইআর দিয়েও করা যাবে না অঙ্ক? যদি তোমাকে বলে দেয় এই কোনো এক জায়গায় প্রাবল্য হচ্ছে সামথিং কিছু একটা, জিজ্ঞেস করতেছে 5 মিটার দূরত্বে, তাহলে বিভব কত বের করা যাবে না ভি ইকুয়াল টু ইআর দিয়ে? হুম। যাবে। ঠিক আছে, এখন বিভব জিনিসটা আসলে কি বোঝায়? চার্জ দিয়ে কি কেবল নির্ধারণ করা যায় যে চার্জ নিবে নাকি দিবে? অবশ্যই না, আরো বিভব কত? লাগবে। ইলেকট্রন সবসময় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যায়। ইলেকট্রন কোথা থেকে কোথায় যায়? নিম্ন থেকে উচ্চ। নিম্ন থেকে উচ্চতে যাবে। এখন বুঝবো কিভাবে কোথা থেকে কোথায় যাবে? সেটা হচ্ছে আমরা প্রথমে চেক করে দেখবো। এইটার জন্য যদি বিভব বলতে চাই, সেটার জন্য ভি ইকুয়াল টু কত হবে? বড় গোলকের জন্য ভি ইকুয়াল টু হয় কিউ বাই আর, এ কিউ বাই আর ওয়ান। আর এইটার জন্য বিভব কত? এ কিউ বাই আর টু। দেখো তো, দুইটার চার্জ সমান, দুইটা চার্জ সমান না? তার মানে কে কিউ টার্মটা তো দুইটারই সমান। হুম। তাহলে যার ব্যাসার্ধ ছোট তার বিভব বড় না? হ্যাঁ যার ভর মাঝখানে। ছোট তার মান বড়। তাহলে এই যে দেখতেই পাচ্ছি ভি টু, এটা হচ্ছে টু, ভি টুটা ভি ওয়ান হচ্ছে বড়। তাই ইলেকট্রন কোথায় কোথায় যাবে? ইলেকট্রন কিন্তু এই দিক থেকে এইদিকে যাবে, নিম্ন থেকে উচ্চতে। ঠিক আছে, তাই হুম। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে বড় থেকে চার্জ মনে হয়, বড় থেকে মনে হয় প্রোটন এই দিকে যাবে, বা আমরা তো আসলে চলচ্চিত্রে দেখে দেখে অভ্যস্ত, বড় দেখলেই মনে করি যে এখানে প্রোটন বেশি আছে, এখানে মানে হ্যান ত্যান বিভিন্ন কিছু করি। বাট না, ইলেকট্রন কিন্তু নিম্ন বিভব থেকে উচ্চ বিভব যাবে, বিভব বের করে তারপর কাজ করতে হবে। আচ্ছা, তোমাদের একটা সুন্দর ম্যাথ করাইতো। আচ্ছা। ধরো, ওটা স্লাইডে নাই, আমার হঠাৎ করে মাথায় আসলো। ধরো দেখি। পটেনশিয়াল আর বিভব কি একই বোঝায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই 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 একই। তাহলে চার্জের প্রবাহ কি বেশি পটেনশিয়াল থেকে কম পটেনশিয়ালে? তুমি যদি প্রোটন দিয়ে বলতে চাও সেভাবে বলতে পারো, বাট আমরা সবসময় ইলেকট্রন দিয়ে বলতেই ভালোবাসি, কারণ প্রকৃতপক্ষে ইলেকট্রনের প্রতি গ্রহণযোগ্যতা বেশি থাকে। তো ইলেকট্রন যাবে হচ্ছে নিম্ন পোটেনশিয়াল থেকে উচ্চ পোটেনশিয়ালে। ঢেকে গেছে। তোমার কাছে একটা গোলক দেওয়া আছে, তোমাদের এটা সিকিউ এ করছো তোমরা, আমি জাস্ট একটু বেসিক ক্লিয়ার করার জন্য
হাত দিচ্ছি এটাতে। মানে একটা গোলক দেওয়া আছে, যার চার্জ হচ্ছে 5 দিলাম, 500 কুলম দিলাম, এবং রেডিয়াস হচ্ছে 2 মিটার। 2 মিটার। আরেকটা গোলক আছে, এর আধান হচ্ছে 200 কুলম। ভাইয়া স্ক্রিনে না করলেই বেটার হয়। 1 মিটার। ওকে, বলতেছে এরা রাখা আছে 7 মিটার দূরত্বে। 7 মিটার দূরত্বে। এদের সারফেস দুইটার দূরত্ব হচ্ছে 7 মিটার, ঠিক আছে? তার মানে এটা। বললো এদেরকে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে, আচ্ছা এই জিনিসটা সরতেছে না কেন? হুম। পরিবাহী তার দ্বারা যুক্ত করলে তড়িৎ বল পূর্বের কত গুণ হবে? তোমাদের মধ্যে একটা মিসকনসেপশন আছে, সেটা হচ্ছে পরিবাহী তার দ্বারা যুক্ত করে দিলে যোগ করে 2 দিয়ে ভাগ করবে। যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে আমরা এই এটা ক্ষেত্রে তাই করতে পারি না? এটা তো সবসময় তাই করি আমরা। 200 প্লাস 500/2, এটা হচ্ছে তাদের মধ্যকার, মানে পরবর্তীতে আর কি দুইটা, তাহলে 700, 350 করে, 350 কুলম করে হয়। যেটা ভুল হয় সেটা হচ্ছে আমরা দূরত্বটা 7 মিটারই নিয়ে ফেলি। বাট না, দূরত্ব কিন্তু 7 হবে না। দূরত্ব কত হবে বলতো? 7, 10 2, 10, 7 আর 3, 9 আর 10। তাহলে প্রথমবার আকর্ষণ বল হচ্ছে কত? 500 ইন্টু 200 ইন্টু কে, মানে হচ্ছে 9 ইন্টু 10⁹ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 10 স্কোয়ার, আর তারপরের বার আসতেছে হচ্ছে 350 ইন্টু 350 ইন্টু 9 ইন্টু 10⁹ ডিভাইডেড বাই 10 স্কোয়ার। ঠিক আছে, এইবার এদের মধ্যে তো তুলনা করাই যায় নাকি? ঠিক আছে তো? হ্যাঁ স্যার বুঝতে পারছি সবাই? হ্যাঁ, স্যার এখানে ওকে। বাট এটা আসলে হয় নাই, এখানে বিভবের হিসাব করছে। অবভিয়াসলি। বিভবের হিসাব ছাড়া এটা পসিবলই না। তোমাদের ক্ষেত্রে যেটা হয়, তোমাদের লেভেল অবধি দেওয়া থাকে হচ্ছে হয় বিন্দু চার্জ দিয়ে দেয়, না হয় গোলক দুটার ব্যাসার্ধ সমান দিয়ে দেয়, তাই না? কিন্তু এটাদের ব্যাসার্ধ সমান নেই, তার ধারগত ব্যাসার্ধ সমান আলাদা। না, ব্যাসার্ধ তো আলাদা। তাই আমাকে কি করতে হবে? এদের পরিবাহী তার, ধারগত কি আলাদা। বুঝি যে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে কি হবে, যতক্ষণ বিভব সমান না হয় সমান ততক্ষণ পর্যন্ত চার্জের আধানের প্রবাহ চলবে, আন্দোলন করবে, হ্যাঁ। তাই না? তাহলে আমরা ধরে নিচ্ছি যে এখানকার বিভব হবে ভি, এখানকার বিভব হবে ভি।
ঠিক না? ভি ইকুয়াল টু আমরা কি বলতে পারি, এর চার্জ যদি হয় কে, Q1 চার্জ হবে। এবার আমরা জানি না 50 হবে 500 হবে কিনা, কে Q1 বাই তার কি ব্যাসার্ধ, আর কে কিউ বাই আর দেখাইলাম একটু আগে, ঠিক না? এবং এইটারটা কত হবে, কে Q2 Q2 বাই 1, এই দুটো সমান হবে না? হ্যাঁ তাহলে আমরা কি বলতে পারি, কে Q1 ইকুয়াল টু 2 কে Q2। এই দুটো কেটে দিলে Q1 ইকুয়াল টু হবে 2 Q2। একটা সমীকরণ দিয়ে সমাধান কেমনে করব, Q1 মানে কি, Q1 মানে কি আসলে 500? অবশ্যই না, আমরা পরবর্তীটা ধরে নিছি Q1। আচ্ছা, এই ইকুয়েশনটা আমরা লিখতে পারি না, Q1 প্লাস Q2 দুইটা এটা মিলে হচ্ছে 700। হ্যাঁ কেন বলতো, এটা কোত্থেকে এটা লিখছি, যোগ এটাই করে হচ্ছে দিতে চার্জের হবে। সংরক্ষণশীলতা, কারণ চার্জ তো এখানে নতুন করে একটু এক সেকেন্ড হোল্ড করো, ওটা খুলতে হবে, ভালো এটা দাও। চার্জের সংরক্ষণশীলতা এটা, কারণ চার্জের ধ্বংস হয় না, সৃষ্টি হয় না, তাই না? চার্জের সংরক্ষণশীলতা আর একটা ব্যবহার কালকে আমরা দেখবো, কালকের ক্লাসে। এই যে আমরা বলি না যে এখানে একটা রেজিস্টর আছে, এখানে একটা রেজিস্টর আছে, কারেন্ট যা আসবে ভাগ হয়ে দুই পথে চলে যাবে, কেন যাবে? এখানে এসে চার্জ কোনোভাবে জমাও হবে না, নষ্ট হয়ে যাবে না। এই কারণে যা কারেন্ট এইদিকে আসবে কারেন্টটা চলে যাবে। আর কারেন্ট মানে কি, চার্জের ফ্লো। কারেন্ট ইজ নাথিং বাট দ্য ফ্লো অফ ইলেকট্রনস। ওকে, তাহলে এখানে আমরা তো এখন লিখতেই পারি যে 3 Q2 ইকুয়াল টু আসবে হচ্ছে 700। তাহলে Q2 ইকুয়াল টু কত হয় দেখো তো, 700 বাই 3, 600 করলে আসবে 233.33 233.33, 233.33 কুলম্ব হচ্ছে Q2। তাহলে Q1 কত, Q1 হচ্ছে আমাদের 463.66 না দিয়ে 67 দিলাম, কারণ দুটো যোগ করে 700 হইতে হবে। ওকে, এইবার আমরা তুলনা করতে পারবো। প্রথমবারেরটা আমরা বললাম এফ ইকুয়াল টু হচ্ছে কে ইন্টু 500 ইন্টু 200 বাই 10 স্কোয়ার। পরের বার এফ প্রাইমটা হবে কে ইন্টু 233.33 ইন্টু 466.67 বাই 10 স্কোয়ার। এইবার তুলনা করবো, ঠিক আছে? তো তুলনাটা কিছুই না, পরের বারেরটা হবে 233.33 ইন্টু 466.67, আর এটা হচ্ছে 500 গুণন 200। এখন এটা আমরা কিন্তু একটু ইজি ক্যালকুলেশনও করতে পারি, এত কঠিন না করে। এই 233 এটা মানে কি ছিল, 700 বাই 3, আর ইন্টু এটা কত হবে, এটা আমরা কি করলাম, এটা এফ প্রাইম বাই এফ করতেছি, তাহলে এখানে আসবে হচ্ছে 1400 বাই 3 ডিভাইডেড বাই 500 কিন্তু 200। কিছু না করলে দুইটা শূন্য কাটাই যায়, তাই না? এবং এই 2 দিয়ে এই 14 কেটে 7 লেখা যায়, তাই না? তাহলে কত আসে, 7 সাথে 49 বাই 5 9 45। ঠিক আছে, এই যে 5 আছে আর নিচে 3 3 9, 5 9 45, তাহলে 49 বাই 45, এটাই হচ্ছে আমাদের পরবর্তী অবস্থায় এদের মধ্যকার বল। ঠিক আছে, কোনো সমস্যা হবে আর? না বুঝতে পারছি তো পুরোটা নাকি? জি, ওকে, এটা আমাদের একটা সিকিউরিটি দিছিল, কিন্তু সব স্যারেরা খালি যোগ করে ভাগ করে দেয়, আমি কাউরে বুঝাতে পারি না যে ভোল্টেজের হিসাব ও করতে হবে। আচ্ছা। না, এই ধরনের কিছু প্রবলেম আসলে হয়েই থাকে, হুম, কনভেনশন পড়ালেখা করতে করতে আর কি এই সমস্যাটা হয়। একটি প্লাস চার্জ আর মাইনাসের পাশে পোটেনশিয়াল কেমন হবে? প্লাস চার্জের জন্য দেখো পোটেনশিয়াল কত হবে, কে কিউ বাই আর, আর মাইনাস চার্জের জন্য হবে মাইনাস কে কিউ বাই আর। এগুলো ফর্মুলা জাস্ট,
আর কিছু না। পোটেনশিয়াল কিন্তু স্কেলার রাশি, এটা কিন্তু কোনো ডিরেকশন বোঝাচ্ছে না, জাস্ট মান বোঝাচ্ছে। বিভব স্কেলার। বিভবের একটা সিগনিফিকেন্স আছে। সিগনিফিকেন্স হচ্ছে বিভব যখন 0 তখন বুঝতে হবে ও সর্বাধিক স্টেবল অবস্থায় আছে। বিভব যখন পজিটিভ তখনও সে আনস্টেবল, বিভব যখন নেগেটিভ তখনও আনস্টেবল। কেউ যখন এইখান থেকে এইখানে চলে যাচ্ছে তখন সে আনস্টেবল, কারণ ছেড়ে দিলে, হাতটা যদি ছেড়ে দাও সে নিচে এসে পড়বে। আমি কাজ ক্ষমতা শক্তির ক্লাসে বলছি এটা। আবার যদি তুমি এই গর্তের মধ্যে নিয়ে যাও সেও কিন্তু আনস্টেবল, একে তখন উঠায় এখানে স্টেবলি 0 করতে হবে। তো এই জায়গায় তার পোটেনশিয়ালটা বলি আমরা নেগেটিভ, আর উপরে গেলে হয় পজিটিভ, দুইখানেই সে আনস্টেবল। ওকে, বর্গের কেন্দ্রে বিভব কত? ঠিক আছে, বর্গের বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকা লাগতো, মিস্টেক করছে, 2 মিটার ধরে নিলাম। বর্গের কেন্দ্রে বিভব কেমনে বের করবো বলো তো? বিভব মানে কি? সাম অফ বিভব বা পোটেনশিয়াল ইকুয়াল টু জাস্ট নর্মালি V1 প্লাস V2 প্লাস V3 প্লাস V4 হবে। ওকে, V1 কত আসবে বলো তো? এইখান থেকে শুরু করি। দেখো চারটা চার্জের মানই একই না, একই দিছে তো, তাহলে কোনো ঝামেলাই করার দরকার নাই। KQ/R ইন্টু 4 হবে না? চারটা আলাদা আলাদা মান দিলে কিন্তু আলাদা আলাদা দিতে হইতো, ঠিক আছে, প্লাস মাইনাস দিলে দিতে হইতো। বাট বুঝছি এই লাইনটা বুঝলেই কিন্তু কাজ হয়েছে। শেষ একটা পরেরটা ক্যালকুলেশন। যদি এখানে একটা মাইনাস দিতাম তখন দেখতাম প্লাসের মানই 4 এর মানটাই তখন -5 × 10⁻⁹ ডিভাইডেড বাই আর আসতো, ঠিক না? তখন কিন্তু বিয়োগই করতাম আমরা, যোগ করতাম না। তো করো, কে কে এর মান 9 × 10⁹ ইন্টু কিউ কত? 5 × 10⁻⁹ বাই আর। আর কত? আর দেখো, আর এই দূরত্বটা আর না, এই দূরত্ব কত? কর্ণের অর্ধেক। কর্ণ কত হবে? কর্ণ 2 মিটার যদি হয় তাহলে কর্ণ হবে 2√2। তাহলে তাকে আরো 2 দিয়ে ভাগ করলে এইটুক ডিস্টেন্স কত? শুধু √2 না? তাহলে ডিভাইডেড বাই শুধু √2। ঠিক আছে, তাহলে এখানে আসতেছে 45√2/2। এটা হচ্ছে উত্তর। ইউনিটটা লিখবো ভোল্ট। ক্লিয়ার? জি। তারপরে ধারক আর ধারকত্ব। ধারক তো বুঝছোই তোমরা, আমরা আসলে তোমাদের যে জিনিসটা নিয়ে আমরা ডিল করাই সেটাকে বলি আমরা সমান্তরাল পাত ধারক। এটা মেকানিজমটা বুঝলে একটু তোমাদের ভালো লাগবে। কি হয় জানো, আমরা এইভাবে যুক্ত করে এখানে সুইচ আছে মনে করো, সুইচ অন করে দিতেছি, কি হবে? পজিটিভ চার্জ গুলো এখানে এসে জমা হবে এক এক করে, এবং নেগেটিভ গুলো এক এক করে এখানে এসে জমা হবে। তারপরে আমরা এটাকে খুলে নিলে এইটাই একটা শক্তির উৎস হিসেবে কাজ করবে। ধারকের চিহ্ন এইরকমই হয়, সমান্তরাল পাত ধারকের জন্য ধারকের চিহ্ন হচ্ছে এইরকম। আরেকটা চিহ্ন হয়তো তোমরা দেখবা বড় ক্লাসে গেলে, এরকম করে, এইটাও কিন্তু ধারকের চিহ্ন। ঠিক আছে, মানে একটা মাথা সোজা না করে একটা মাথা একটু বাঁকা, দুইটাই ধারকের চিহ্ন। ওকে, কি কি দেখলাম? এইটা ধারকের চিহ্ন, এইটাও ধারকের চিহ্ন। ওকে, কেতে কি? কেতে এবার কিন্তু আবার তোমার ইয়ে না, ওই কুলম্বের ধ্রুবক না। কেটা আমরা ওই আসলে আর আকারে দেখছিলাম না, আর যেটাকে বলছিলাম ভেদনযোগ্যতা, আপেক্ষিক ভেদনযোগ্যতা, এখানে কে দিয়ে আপেক্ষিক ভেদনযোগ্যতাকে বোঝাচ্ছে। যত এটা এই সূত্রটা তোমাদের খুব একটা লাগবে না, বা দিয়ে দিলাম। আর মানে হচ্ছে পাত দুইটার মধ্যবর্তী দূরত্ব। আর তো পাথের এখানে বিভবটা কত হবে? বিভব ইকুয়াল টু হবে V = Q/C। ঠিক আছে, পাতের মধ্যে বিভব। এবং ধারকের সঞ্চিত শক্তি ½ CV²। এখান থেকে আরো লেখা যায় ½ QV = তিনটাই, মানে জাস্ট এই যে ভি এর মানটা যে Q/C সেটা বসাই দিলে এই দুইটা তুমি পেয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ধারকের সঞ্চিত শক্তি। ব্যাসার্ধের দুটি গোলক এত চার্জে চার্জ পৃথক ভাবে এত ভোল্টেজ যুক্ত হলো
শক্তি সঞ্চয় কোন ধারকটি ব্যবহার করা উত্তম হবে? যার ধারকত্ব বেশি, আমরা দুইটার ধারকত্ব বের করব, ধারকত্ব বের করে চেক করব, ঠিক আছে? ওকে, তো এত গোলক, ব্যাসার্ধ বিশিষ্ট দুটি গোলক এত চার্জে চার্জিত করা হলো, এটা তোমরা হোমওয়ার্ক করবা, পারবা না? ট্রাই পারবো। করবা, চেষ্টা করবা অন্তত। আগের মতো সব থিওরি আগের, নতুন কিছুই নেই এখানে। 220 ভোল্টে দিছি, হাফ সিভি স্কয়ার বের করলেই হলো। ভ্যান ডে গ্রাফ মেশিনের ক্রিয়া, ভ্যান ডি গ্রাফ মেশিনের ক্রিয়া কি এটা তোমরা নিজেরাও জানছো, এগুলো বই থেকে রিডিং করবা। ভ্যান ডি গ্রাফ, তারপর শিকল কেন বাঁধা হয়। ভ্যান ডি গ্রাফটা আমি দিছি কারণ যেহেতু এটা একটু মানে আধুনিক জিনিসপত্র, তো এই কারণে এটা আমি রাখছি এখানে। আধুনিক জিনিসপত্রগুলো যদি মানে তোমাদের রিটেন অ্যাসেসমেন্ট হয়, যদি দিয়ে দেয় 2 মার্কের জন্য, বাট এই অধ্যায়টা তোমাকে একদম পিওরলি পারার জন্য বুক রিডিং আসলে ভালোভাবে পড়তেই হবে, ঠিক আছে? অবভিয়াসলি বুকটা রিডিং করবা। ভ্যান ডি গ্রাফ মেশিনে কি হয়, এই জায়গায় চার্জের উৎস লাগানো থাকে, চার্জের উৎস থেকে একটা কনভেয়ার বেল্টের মতো থাকে। কনভেয়ার বেল্ট তো বুঝি, ঘুরে যায় বেল্ট। এই বেল্ট গুলোর মধ্যে আমরা একটা চার্জ দিয়ে দেই, এইখান থেকে একটা স্পর্শক থাকে, এই জিনিসটাকে স্পর্শক। বইটা, এই চিত্রটা অনাধুনিক, তোমাদের বইয়ের চিত্রটা বেশি আধুনিক। মেকানিজম সহ দিচ্ছে, স্পর্শকের মাধ্যমে চার্জ গুলো এদিকে চলে যায় এবং এর মধ্যে তখন একটা উচ্চ পোটেনশিয়াল তৈরি হয়। চার্জের ডিফারেন্স আছে মানে সেখানে পোটেনশিয়াল থাকবেই। দেখলাম না, ধারকের মধ্যে একদিকে প্লাস আর একদিকে মাইনাস রাখছি, পোটেনশিয়াল তৈরি হইলো না? সেইটাই তো শক্তি হিসেবে আমরা কাজ করাবো একটু করে। তো এইখানেও সেরকম উচ্চ পোটেনশিয়াল তৈরি হবে। ওকে, তো বইটা তোমরা ভালোভাবে একটু রিডিং করে নিবো, অনেক এমসিকিউ আছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। এখানে থিওরিটিক্যাল আলোচনাই বেশি, তোমাদের এইখান থেকে বেশি ম্যাথ নাই। ওকে, বাট বড় ক্লাসে উঠলে তখন দেখবে বিভিন্ন ধরনের ম্যাথ আছে। ওকে, তো আজকের ক্লাসে সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। কালকে তোমাদের সাথে দেখা হবে আমাদের কিসে বলো তো, চলতরিৎ নিয়ে। অনেকগুলো প্রবলেম সলভিং করবো আমরা। কাল 11টায়। কাল না, কালকে মনে হয় 11টায় হবে না। কালকে দেখি আমি টাইমটা, একটু চেঞ্জ হতে পারে আর কি কালকে। ওকে, তাহলে মিটিংটা আমি এখানেই রাখতেছি। সবাইকে ধন্যবাদ।